বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগত। আমি আছি এখন ব্যাংককের একটা রাস্তা সেন্টারের আশেপাশে। তো এখন একটা বাস স্ট্যান্ডে আসছে, আমি আজকে র্যান্ডমলি ঘুরবো। এখানে একটা বাস স্ট্যান্ড দেখতেছি। বেশিরভাগ টুরিজম স্পট হলো আমি যেখানে এখন আছি হোটেলটা খাউসান রোডের আশেপাশে। তো এখানে ভদ্রলোকও এতক্ষণ ওয়েট করতেছিল, বাস আসতে লেট করতেছে, পরে এখন মোটরসাইকেল উঠে গেছে। তো আমি গ্র্যাব অ্যাপ এখনও ডাউনলোড করে নিই। আজকে আমি সিম কিনবো, স্পেসিফিকভাবে কোনো জায়গা মেনশন করা নেই। আস্তে আস্তে দেখা যাক। আশেপাশে ভিডিও এরকম। সকাল থেকে এখন কোনো খাওয়া দাওয়া করে নেই। আমি ভাবতেছি যেখানে যাবো ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। মানে একটু লবণাক্ত। আমি লাইনের পানি দেখলাম, আমি খোঁজ নিলাম যে এখানে ট্যাপ পানি ভালো না, সবাই আর কি পানি ক্রয় করে আর কি। এখানে বাসে উঠলাম, এত কনভিনিয়েন্ট না, বা অনেকক্ষণ পরপর আসে, 20 মিনিট 30 মিনিট পরপর আসে। তো যারা তাড়াহুড়ো বেশি তারা বাসের জন্য ওয়েট না করে গ্রাব একটা অ্যাপ আছে, গ্রাব অ্যাপ আমি এখনও ডাউনলোড করে নিই। সিম কেনার পরে ডাউনলোড করবো, কারণ তাড়াহুড়া থাকলে গ্রাব অ্যাপ খরচ বেশি, তারপরেও বাসে একদম ধীরে ধীরে চলে আর অনেকক্ষণ পরপর আসে। বাস থেকে নামলাম, প্রচণ্ড জ্যাম রাস্তায়। দেখেন এখনও কী পরিমাণ জ্যামের জ্বালায় আমার প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা আমি বাসে বসে আছি। পরে আর ভাবলাম আর সামনে না যাই, একটু হাঁটাহাঁটি করি। তো গরম নাই, এসিও নাই, কিন্তু জানলা সব খোলা, এই জন্য তেমন একটা সমস্যা নেই। কিন্তু গাড়ি একটু পর 2 মিনিট চালায় 10 মিনিট 15 মিনিট বসে থাকে, 2 মিনিট চালায় 10-15 মিনিট বসে থাকে। পুরো বিরক্তিকর হয়ে গেছে। মানে আপনি যে ট্যাক্সি দিয়ে আসবেন সেম অবস্থা হবে। ট্যাক্সি তো ঘন্টার পর ঘন্টা লাগবে। প্রচণ্ড জ্যাম পুরো শহর জুড়ে, যা বুঝলাম। একমাত্র যারা হয় যে মোটর সাইকেলগুলো দিয়ে আসে, এরা দেখেন এই ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যেতে, গাড়ির ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যেতে। এরা আমি জানি না গ্রাব অ্যাপের ভিতরে মোটর সাইকেলও ইনক্লুড কিনা, দেখবো। তো আমার মনে হয় নেক্সট টাইম থেকে আমার মোটর সাইকেল দিয়ে ট্রাভেল করা উচিত। আর আজকে তো অফিসিয়াল ডে, উইকেন্ডে কীরকম অবস্থা হয় সেটা আইডিয়া নেই, উল্টাটাও হইতে পারে। উইকেন্ডে হয়তো জ্যাম অনেকটা কম হওয়ার পসিবিলিটি, কারণ এখানে অফিস টফিস বন্ধ থাকবে। এখন কোন এলাকায় আছি আশেপাশের ভিউ দেখা বোঝা যাচ্ছে না। আবহাওয়া ভালো, মানে একেবারে গরম লাগতেছে ঠিক আছে, কিন্তু কমফোর্টেবল। আকাশ একটু মেঘলা, সম্ভবত এই কারণে আবহাওয়াটা একটু শীতল অনেকটা। কিছু কিছু জায়গায় একদমই ফুটপাথ নাই, কিছু কিছু জায়গায় চমৎকার ফুটপাথ আছে। এখানে মানে গভর্নমেন্টের কোনো স্পেশাল অফিস। এখানে ফুটপাথটা খুব বড় এবং প্রশস্ত, একটু অনুন্নত পরিবেশ এলাকাতে হাঁটতেছি। এখানে দেখেন, এখানে ছোটো একটা নদী বা খাল বলতে পারেন, প্রচণ্ড নোংরা আর প্রচণ্ড স্মেল আসছে। তো ওই পাশে একটু 2 মিনিট আগে দেখলাম এখানকার গভর্নমেন্টের বিশাল বিশাল অফিস। থাইল্যান্ডে উল্টো দেখতেও আমরা এখানে দেখতেছি। এখানে একটা ফ্লাইওভার আছে, আমি ফ্লাইওভারে উঠবো এখন, রাস্তা ক্রস করব। অনেক উঁচু ফ্লাইওভার, উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেলাম। এখান থেকে শহরটা এরকম দেখা যাচ্ছে, আর এই সাইডটা হলো ঠিক এরকম। রাস্তায় কোনো নাই ফুটপাথ, গাড়ি চলতে প্রচণ্ড আকার, মানে 1 ইঞ্চিও খালি নেই। আমি কোনো রকম পাশ দিয়ে হাঁটতেছি। ওই পাশেও সেম অবস্থা, এই পাশে হালকা একটু জায়গা আছে। কিছু জায়গায় সেই জায়গাটাও থাকে না, যেমন টেবিল দিয়ে দিয়ে জায়গা দখল করা। এখানে ভাজা পোড়া বিক্রি একটা দেখি, যে এরকম ভাজা পিঠা বা বিভিন্ন জিনিসপত্র। তারপর এখানে ক্রসিং কিছু নাই, বুঝতেছি না যেখানে রাস্তা ক্রস করা ঠিক কিনা। এখানে একটা ছোটো রেস্টুরেন্ট, খুব সুন্দর। তবে এখানে ভাজা পোড়া যত খাবার দেখবেন সব ভাজা পোড়া। আমি কালকে আজকে তো এখনও খাই নেই কিছু।
দেখি একটা ভালো দোকান পেলে বসবো। আর হলো খাইতে খুব টেস্ট, কিন্তু এই খাবার কতটা স্বাস্থ্যকর সেটা নিয়ে একটু টেনশন হওয়া যায়। বন্ধুরা আমি একটা 7-Eleven পেয়ে গেলাম এখানে। দেখি এখানে খাওয়ার কিছু পাওয়া যায় কি না, ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য। আর সিম কেনা দরকার, দেখি এরা কতটা আমরা হেল্প করে সিম অ্যাক্টিভ করার ক্ষেত্রে। এখানে 7-Eleven লেখা দেখতেছি। সেভেন ইলেভেন থেকে বেরোলাম, নিলাম হলো প্রোটিন 35 গ্রাম হাই প্রোটিন, এটা নিল 49 বাত। আর হলো সিম কার্ড কিনলাম 699 টাকাতে, সস্তা ছিল, 100, 150, 200 টাকাও ছিল, কিন্তু ওগুলো হলো একদম লিমিটেড ইন্টারনেট। আর হলো এক সপ্তাহের জন্য, ওটা আপনি একদিন 2 দিন চাললে ইন্টারনেট শেষ হয়ে যায় এরকম অবস্থা। আবার এটা কন্টিনিউয়াসলি আপনাকে ইয়ে করা লাগবে আর কি, আইটপ যেটাকে বলে আমরা আমাদের দেশে টপ আপ। এই টপ আপ করে আপনাকে আবার এই ঝামেলা পোহাইতে হবে। এটা আমি নিলাম 15 দিনের জন্য আনলিমিটেড। 699 টাকায় অনেক এক্সপেন্সিভ হিসাবে। এটা হলো গ্রামীণ ফোনের যেই টেলিনর কোম্পানি সম্ভবত, দেখলাম যে গ্রামীণ ফোনের যে একটা সাইন লোগো, সেম লোগো, কিন্তু আমি শিওর না, সম্ভবত আর কি। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, করে ফেলেছি, ভালো হয়েছে। ইন্টারনেট সারা চলাফেরা করা রাস্তাঘাটের কঠিন। এখন আবার যাব আমি খাওসান রোড, ওইখানে আমার হোটেল। কালকে আমি খাওসান রোড থেকে চলে যাবো আরেকটা জায়গায়। ব্যাংককে একটা মুসলিম এরিয়া আছে, মুসলিম, ওই জায়গায় মুসলিম জনশক্তি বেশি আর কি, প্রায় 50 থেকে 60% মুসলিম, যতদূর আমার জানা আর কি, আমি শিওর না। ওইখানে থাকবো। আর এখানে যে দোকানটা দেখলাম যে এখানের মুসলিম যারা, এই জিনিসটা সবারটা বোঝা কঠিন, তবে আমি দেখলাম যে এখানে হিজাব পরার কালচারটা, এবং এই যে অফিসে, তারপরে দোকানে, যে আমি যে দোকানটা ছিলাম, সবাই এক ধরনের পোশাক, একটা মেয়ে হিজাব পরা এবং দোকান করতেছে কনফিডেন্টলি করতেছে। কোনো মনে হয় না যে কোনো ধর্ম চর্চার ক্ষেত্রে এখানে কোনো সমস্যা, বা এখানে যেহেতু একটা দোকান বা যে কোনো যে কাস্টমার কেয়ার এসব জায়গায় তো একটু কঠোর থাকে, পোশাক আশাকের ক্ষেত্রে, স্মার্টনেসের ক্ষেত্রে কিছুটা কঠোর থাকে। তো দেখলাম যে এখানে এরকম সমস্যা নাই। বন্ধুরা বাসে উঠে একটা জায়গায় আসলাম, আমার হলো বাস চেঞ্জ করে যেতে হবে। যে বাসের জন্য আমি ওয়েট করতেছিলাম ওই বাসটা মিস করে ফেলেছি। পরে একটা এসি বাসে করে আসলাম। এখন এখানে যেখানে নামাই দিল ওখানে একটা শপিং মল পেলাম। এখানে একটা জিনিস খেয়াল করলাম, আসার পর আর কি খেয়াল করলাম জিনিসটা, আশেপাশে ঘোরার পর আর কি যেটা বেশি অনুধাবন হয়েছে, সেটা হলো এই এলাকার আপনার যে টুরিস্ট এলাকাগুলো, এর বাইরে যত এলাকা আছে এই এলাকাগুলোতে অনেকটাই সস্তা জিনিসপত্র, যত ধরনের সার্ভিস আছে, রেস্টুরেন্ট থেকে শুরু করে খাবার দাবার বা আশেপাশে যা বুঝলাম প্রাইস। এইসব এলাকায়, যেসব এলাকায় শুধু থাইরা বসবাস করে, বাইরের লোক, ফরেনার, টুরিস্ট এরিয়া না, অত বড় বড় হসপিটাল নেই। আমি আসার পথে দেখলাম যে হসপিটাল এরিয়া আছে, ওইখানে আবার দেখলাম যে জিনিসপত্রের দাম বেশি। আর এখানে বেশিরভাগ জিনিসপত্রের দাম প্রাইস ট্যাগ লাগানো থাকে দোকানের উপরে। কিন্তু পরে দেখলাম যে এখানে যেসব এলাকায় থাইরা বেশি বসবাস করে, ওইসব এলাকায় অনেকটাই সস্তা জিনিসপত্র। এখানে শপিং মল আসলাম, এখানে বিশাল বড় শপিং মল। আমি এখানে আসছি কিছু কেনার জন্য না, এখানে ওয়াশরুম ইউজ করার জন্য, যেহেতু পথে রাস্তাঘাটে এখানে আপনার ওয়াশরুম পাওয়াটা মুশকিল। শপিং মলেই ভরসা আর কি, বিশেষ করে যেসব এলাকা আপনার পরিচিত না। এখানে জানি যে টি শার্ট, কালারফুল টি শার্ট 180 টাকা। এটা একটা বড় শপিং মল, ব্র্যান্ডের দোকানই হবে এগুলো, যে 100 টাকা এখানে যে জিনিসপত্রগুলো। এটা নর্মাল থাই এলাকা, এটা কোনো ফ্যান্সি এলাকা না। দেখেন এখানে যে টি শার্টগুলো, এগুলো 59 টাকা, সম্ভবত ডিসকাউন্ট চলতেছে। এখানে আরও অনেক কিছু আছে, এগুলো আমি দেখবো না, এখন আমি বেরিয়ে চলে যাব। এই বড় শপিং মলের দাম হয়তো কাছাকাছি থাকতে পারে অন্যান্য জায়গার সাথে, কিন্তু আশেপাশে আমি যে দোকানপাট, ছোটো ছোটো দোকান, বাজার ঘাট এখানে দেখলাম, আমার কাছে ওই যে আমি যে এলাকায় ছিলাম বা আছি এখন, কালকে আমি ওইখান থেকে মুভ করবো, ওইখান তুলনায় আমার কাছে মনে হয় এই জায়গাটা অনেকটাই চিপ। এখানে এই যে জুস 10 টাকা থেকে 25 টাকার ভিতরে বিভিন্ন ধরনের জুস পাওয়া যেতেছে, যেটা ওইখানে সর্বনিম্ন ছিল 30 থেকে 40 টাকা। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হইতেছে। এখানে দেখেন কোনো ফরেনার নাই, এখানে সব লোকাল লোকজন আড্ডা। এখানে খাবারগুলা অ্যাফোর্ডেবল, যেটা মনে হচ্ছে আমার কাছে, যে লোকাল বাজার। প্রচুর সাউন্ড হইতেছে, আমি এখান থেকে বেরোয় যাই, বেশি কিছু দেখাবো না। এখানে ওই দেখেন এখানে 5 টাকা করে বিক্রি হচ্ছে যেগুলো। দেখেন এই ছোটো ছোটো দোকান, এরাও কিন্তু এই যে অনলাইনে আপনি পেমেন্ট করতে পারবেন, এরকম সিস্টেম করে রাখছে, বিকাশ পেমেন্টের মতো আর কি। যাই হোক,
আমি বাস থেকে এখানেই কোথাও নামছি, তো এরপরে আমার কত নম্বর বাস ধরতে হবে এটা আমার অনলাইনে দেখতে হবে। তো যেহেতু এই জায়গায় আসছে, এই জায়গায় আশেপাশে একটু আমি ঘুরবো কিছুক্ষণ, যেহেতু আমার কোনো তাড়া নাই। কালকে সকালে আমার এখান থেকে হোস্টেল ত্যাগ করতে হবে। আমি অন্য একটা এরিয়া আপনাদের বলছি, যেটা মুসলিম এলাকায় আমি একটা হোস্টেল নিছি। আর আমার লাগেজটাকে সব ওইখানে একটা জায়গায় রাইখা দিছি। আমি শুধু ছোটো ব্যাগের ভিতরে আমার জামা কাপড় তেমন কিছু নাই, এই জন্য আমি জামা কাপড় চেঞ্জ করতে পারতেছি না। আমি ওইখানে গিয়ে সব চেঞ্জ করবো, কারণ এই জায়গাটা এক জায়গায় অনেক মানুষ, আর ওই জায়গাটায় একটু প্রাইভেট থাকবে, এখানে আরও বেশি কমফোর্টেবল হবে আর কি। আমার হোস্টেলে থাকার এক্সপিরিয়েন্স নেওয়া দরকার ছিল, নিয়েছি, তো আমার বেশি মজা লাগে না আর কি এরকম পরিবেশ। মাঝে মাঝে লাগে, ডিপেন্ড করে। তো এখানে আমার এখন যে জায়গা আছে ক্যাপসুল, এই জায়গায় এত ভালো লাগতেছে না। বন্ধুরা হাঁটতে হাঁটতে একদম নদীর কাছাকাছি চলে আসছি। আমার হোস্টেলটা দেখলাম যে ওয়াকিং ডিস্টেন্সে আছে, 15-20 মিনিট হাঁটতে হবে। তো ভাবলাম যে এখানে ব্রিজ দিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ এই নদীটা আমি আসার পথেও বাস থেকে দেখছিলাম যে ব্যাংককের সিটির মাঝখান দিয়ে একটা নদী গেছে। এই নদীটা খুবই বিউটিফুল। আসার পথে দেখলাম যে জাহাজ চলতেছে নদীর ভিতর দিয়ে, ইয়ট চলতেছে, মানে অন্যরকম আর কি, একদম কালারফুল। তো ভাবলাম যে হেঁটে হেঁটে যাওয়া যায় কিনা ব্রিজটার উপর দিয়ে, তাহলে নদীর একটা ভিউ দেখা যাবে আপনাদের। এরকম হলো এখানকার পরিবেশ। উপরে ব্রিজ, এখানে দুটো ব্রিজ আছে। তো আমাকে ম্যাপে দেখাচ্ছে, যে গুগল ম্যাপে দেখাচ্ছে আমি হাইটে যেতে পারবো, দেখি যাওয়া যায় কিনা। এখানে অনেক লোক হেঁটে যাচ্ছে অলরেডি। তো এখানকার মহলটা হলো এরকম কালারফুল। এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে হয়তো আমাকে যেতে হবে। হেঁটে অনেক লোক হেঁটে হেঁটে যাচ্ছে। খুবই সুন্দর একটা নদী, এরা নদীটাকে কত সুন্দর করে রাখছে এটা আপনাদের দেখাচ্ছে একটু। এই যেখান দিয়ে একটা পথ আছে, এখানে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। তো দেখলাম যে যত বড় বড় বিল্ডিং, বড় বড় অফিস দেখলাম যে নদীর আশেপাশে। আর নদীর পানিগুলো দেখে অবাক হয়ে যাবে, মানে এতটাই ক্লিন। এই দেখেন নদীর মাঝখান দিয়ে জাহাজ যাচ্ছে, বেশিরভাগ টুরিস্ট জাহাজ, এটা দেখে মনে হচ্ছে। আর আশেপাশে টেম্পলগুলো দেখেন কালারফুল হয়ে আছে। আর নদীর পানিগুলা কালার নর্মাল কালার, কালো কালার, এতটা ক্লিন না। কিন্তু আমাদের দেশের বুড়িগঙ্গার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, অন্য লেভেল। দেখেন এখানে, দেখেন জাহাজের উপরে মানুষের অবস্থা দেখেন, একরকম পার্টি চলতেছে এখানে। এখানে টেম্পলগুলো দেখা যাচ্ছে, সব কালারফুল হয়ে আছে। নদীর ওই পাশটা হলো এরকম দেখতে। বিভিন্ন মানুষজন এখানকার নদীর ভিউ দেখতেছে। এত প্রশস্ত ফুটপাথ থাকলে এখানে আসাটা আসলে অস্বাভাবিক না। এখানে গান চলতেছে, এখানে একটার পর একটা জাহাজ, আরেকটা জাহাজ আসতেছে। নদীর ওপারেই কিছুক্ষণ হাঁটলি কাউসান রোড। আর আমি একটা ইউনিভার্সিটির কথা বলছিলাম, ইউনিভার্সিটির নাম হলো থাম্মাসাত ইউনিভার্সিটি। থাম্মাসাতের দিকে আমি যাবো, ওইখানে দেখবো যে ক্যান্টিনটা খোলা আছে কিনা। রাতে সাধারণত খোলা থাকে না, যত জানি যে ব্রেকফাস্ট আর লাঞ্চ ওরা ব্যবস্থা করে, কিন্তু রাতে ডিনার ব্যবস্থা করে কিনা আমি গিয়ে দেখবো। যেটা আমি গুগল ম্যাপে দেখলাম যে ওরা ব্রেকফাস্ট ও লাঞ্চের ব্যবস্থা করে। এখানে দেখেন মানুষজন বক্স নিয়ে আসছে সাথে করে। এখানে মানুষজন বন্ধু বান্ধব আড্ডা হচ্ছে, ইয়াং জেনারেশন সবাই, খুব এক্সাইটমেন্ট তাদের ভিতরে। এটা সব জায়গায় হয়, আমাদের অঞ্চলেও আমরা আসলে বড় বড় যে আমাদের উৎসব, ঈদের দিন, তারপরে সবে বরাত, বিভিন্ন অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠান হোক, যে অনুষ্ঠানে আমরা ব্রিজে যাওয়ার একটা কালচার আমাদেরও আছে। তো এইখানকার মতো এরকম পরিবেশ মনে হয় না আমাদের দেশে কোথাও আছে, এত কালারফুল। ইউরোপের বড় বড় শহরগুলোতে আমরা দেখতে পাই, আমি ভিয়েনাতে দেখছিলাম নদী কেন্দ্রিক যে ওদের ট্যুরিজম। তারপরে বেলগ্রেডে অবশ্যই, সার্বিয়ার রাজধানী বেলগ্রেড, যেখানে বড় বড় নদী আছে, ওরা নদীটাকে একটা ট্যুরিজমের একটা বড় হাব বানাইছে। কিন্তু আমাদের দেশে বিশেষ করে ঢাকা এটা হইতে পারতো, ঢাকা, চট্টগ্রাম, বড় বড় শহরে, খুলনা, বরিশাল, এইসব জায়গায় আমরা ব্রিজে যাই আমরা লোকালি। কিন্তু ইন্টারন্যাশনাল যে ট্যুরিজম, তারা কিন্তু এরকম যায় না, এরকম এক্সাইটমেন্ট হওয়ার মতো এরকম পরিবেশ নাই আসলে নদীর আশেপাশে। খুব অল্প পরিমাণে এই যে নদী কেন্দ্রিক যে ট্যুরিজম। এখানে দেখলাম আমি বুকারেস্টের আশেপাশে যে নদীগুলো আছে, যেমন ডাইনুব রিভার, সেটা সেমভাবে সার্বিয়ার রাজধানীতেও ডাইনুব রিভার আছে। তারপরে যে বুদাপেস্টে, হাঙ্গেরির বুদাপেস্ট,
ওইখানে দেখলাম ওইখানে ওদের সাগর নাই, তো ওরা নদীকেই সাগরের মতো করে ওরকম করে রাখছে যে এখানে ট্যুরিজম হয় আর কি। তা আমাদের শত শত নদী থাকার পরও আমরা খুব অল্প পরিমাণে দেখছি যে নদী কেন্দ্রিক ট্যুরিজম সেফ না, আসলে পরিবেশটা আমরা ওইভাবে সেফ বানাতে পারিনি। এখানে যে নদীর আশেপাশে এখানে ছোটো ছোটো দোকান, এটা আবার আমাদের দেশে আছে প্রচুর পরিমাণে, বাদামের দোকান, তারপরে তিলের খাজা সরি। আমি যাই হোস্টেলের দিকে দেখি, এর ভিতরে ইন্টারেস্টিং কিছু দেখলে অবশ্যই আপনার দেখাবো। আর আমি ব্যাংককে যে ট্যুরিজম যে স্পটগুলো এগুলো তো এখনও যাই নাই, বড় বড় যেগুলো পপুলার, এখানে অনেকগুলো টেম্পল আছে আমি এগুলোর সামনে যাবো অবশ্যই। আমি এখানে অনেক দিন থাকার পরিকল্পনা নিয়ে আসছি, অলমোস্ট 1 মাসের কাছাকাছি আমার থাকা হইতে পারে, আবার তাড়াতাড়ি হইতে পারে বা তাড়াতাড়ি চলে যেতে পারে, কিন্তু অ্যাটলিস্ট 2 থেকে 3 সপ্তাহ তো আমার থাকাই হবে। অবশ্যই কন্টিনিউয়াসলি আপনাদের চমৎকার চমৎকার জায়গা দেখাতে থাকবো। তো নদী পার হওয়ার পর এখানকার মহল কিছুটা পরিবর্তন হয়ে গেল, এখানে দোকানপাট ব্যস্ত একটা এরিয়াতে চলে আসছে, সবই লোকাল লোকজনের আড্ডা দেখতেছে এখানে। এখানে ফুলের দোকান, কত সুন্দর সুন্দর কালারফুল ফুল আছে এখানে, সবই ফুলের দোকান। ফুলের স্মেল পাচ্ছি না, কিন্তু ফুল দেখতেছি। এগুলো আমাদের দেশের বিভিন্ন প্রোগ্রামে আমরা দেখতে পাই। ফুলের সাথে ছবি তুলেছে এখানে, দেখেন অনেকগুলো দোকান, পুরা শাহবাগে চলে আসছে এরকম ফিলিংস হইতেছে। এখন স্মেল পাচ্ছি ফুলের, গোলাপ দেখতে পাচ্ছি। এখন বাজে এখানে অলমোস্ট 9টা বাজে রাত, তারপর মোটামুটি সব কিছু অ্যাক্টিভ দেখতেছে। ওই পাশে রাস্তার ওই পাশে প্রচুর ফুলের দোকান, আমার মনে হয় ব্যাংককের সবচেয়ে বড় ফুলের দোকানের মার্কেট হলো এই এরিয়াটা। প্রচুর ব্যস্ততা মানুষের ভিতরে। ওইদিকে এই রোডেও পুরো ফুলের দোকান দেখতেছি, এইখানেও ফুলের দোকান প্রচুর। পৃথিবীর অন্যান্য বড় বড় শহরে যেরকম আমরা হোমলেস পিপল দেখি, ব্যাংকক এর ব্যতিক্রম নয়। এখানেও আমি যত রোডে ঘুরছি রাত্রেবেলা, কালকে দেখলাম, আজকে দেখলাম হোমলেস পিপল আছে এবং রাস্তায় এরা ঘুমাচ্ছে। অনেকে দেখলাম যে রাস্তায় দোকানপাট করতেছে, দোকানের যে জিনিসপত্রগুলো গুটিয়ে দেখা গেলো ওইখানে ঘুমাচ্ছে, এরকম একটা ব্যাপার এখানে দেখছি। তবে ব্যাপক আকারে না, এটা খুবই দেখলাম যে সীমিত আকারে। কারণ এখানে আপনি যদি চোখ কান খোলা রাখেন, এখানে বিজনেসেরও চমৎকার অপরচুনিটি আছে, সেই হিসেবে ওরা অল্প পুঁজিতে মোটামুটি এখানে বিজনেস করতে পারে। তবে এখানে যতটুকু আমি জানি বেশিরভাগ বিজনেসে লাইসেন্স নিয়ে বিজনেস করে। ছোটোখাটো যে দোকানগুলো আমরা ফুটপাতেও দেখতে পাই, তাদেরও লাইসেন্স আছে। তো আমরা ওইটাকে আমাদের দেশেও কিন্তু আমরা করতে পারি, কিন্তু আমরা এটাকে যে লাইসেন্সের আওতা নিয়ে আসার ব্যাপারে আমাদের দেখলাম যে তেমন একটা আগ্রহ নাই। এখানে রাজনৈতিক যেই ব্যাপার স্যাপার এখানে আছে, যে এরা হয়তো একটা অংশ দিল টাকা, কিন্তু টাকাটা কারো ব্যক্তিগত পকেটে যায়, এটা রাষ্ট্রের বা কিংবা কর্পোরেশন, সিটি কর্পোরেশন তাদের পকেটে যায় না। এখানে অন্ধকার হয়ে গেছে, আমার কথা শুনতে পাচ্ছেন কিন্তু আমার হয়তো আমার ফেস দেখা যাচ্ছে না। আমি একটা আলোতে গিয়ে আবার কথা বলি। আমি হলো ম্যাপ ফলো করে করে হাঁটতেছি আর কি, আমি আমার হোটেলের দিকে যাচ্ছি। তো এখানে যেটা বলতেছিলাম আর কি, যে ছোটো ছোটো ফুটপাতের দোকানও তারাও বিজনেসের আওতায়, তারাও রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছে এবং সব কিছু পরিকল্পনা মাফিক রাষ্ট্রের পরিকল্পনা হয়ে কি চলতেছে। তো এখানে দেখুন প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে, এখানে খাওয়ার প্রচুর স্মেল। এখানে মজার বিষয় হলো যত খাবারই হোক সবই আমাদের মতো আর কি, খাবেন টেস্ট পাবেন। ইউরোপের মতো এতটা বাজে টেস্ট না, বেশিরভাগ দেশে, সব জায়গার কথা বলতেছি না। ওখানে আমরা বেস্ট খাবারটা খাইতে হলে আমাদের ঠিকই ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা চাইনিজ রেস্টুরেন্ট বা থাই রেস্টুরেন্টে যাওয়া লাগে আর কি। তো এখানে দেখলাম যে খাবার, অধিকাংশ খাবারই আমাদের মতো আর কি। আমি অ্যাপ দেখে দেখে চলতেছি, ওয়াকিং ওয়ে মোটামুটি আধা ঘন্টার পথ আমার হাঁটতে হচ্ছে, তবে আমি এনজয় করতেছি। না হাঁটলে আসলে একটা শহরকে ভালোভাবে এক্সপ্লোর করা ইম্পসিবল। ইউরোপের বেশিরভাগ শহরে আপনাকে হাঁটা লাগে, এখানে কিছুটা সস্তা হওয়ার কারণে ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্টগুলো বা আপনার যে মোটরসাইকেল অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, মোটামুটি সস্তায় ঘোরা যায়। কারণ এখানে 12 মাসই ওয়েদার খুবই ভালো থাকে, 30-32। এখানে যখন উইন্টার থাকে তখনও এখানে ওয়েদার 25-এর নিচে নামে না, যতদূর আমি জানি।
সেই হিসেবে সবসময় একটা মোটামুটি নর্মাল ওয়েদার থাকে আর কি। তা আমি এতটা এনজয় করতেছি না এই ওয়েদার মানে গরম ফিল করতেছে আর কি, শরীরের ভিতরে একটা অস্বস্তি হচ্ছে। 30 থেকে 25 এরকম ওয়েদার আমার মনে হয় না কখনো হয়, 30 প্লাসই থাকে সবসময় বা কাছাকাছি থাকে 28। এটা দেখালো রাত একটু কমে, তো এখন রাত হয়ে গেছে তারপর আমি গরম ফিল করতেছি। জানি না, আমি হাঁটতেছি হয়তো এই জন্য একটু গরম বেশি ফিল করতেছি। তো আমি একটা ভুল রোডে চলে আসছি, আমার সম্ভবত ওই রোড দিয়ে যেতে হবে। তো আমি রাস্তা ক্রস করি, জেব্রা ক্রসিং কিছু দেখতেছি না, এখন রাস্তা ফাঁকা ছিল। আর এখানকার লোকও দেখলাম যে এরকম এতটা ফলো করে না, এতটা ইউরোপিয়ানদের মতো এতটা সিরিয়াসলি ফলো করে না। আমার ফোনে চার্জ আছে 21%, আমাকে চার্জ শেষ হওয়ার আগে বাসা পৌঁছানোটা ইম্পর্টেন্ট। দেখেন এই যে ছোটো ছোটো খালের উপর দিয়ে কত সুন্দর ব্রিজ বানিয়ে রাখছে। তা আমার ধারণা থাইল্যান্ডকে এতটা ভাবে কেউ দেখায় নাই, কোনো বাংলাদেশিরা দেখেন এটা শিওর থাকেন আপনি। শহরে একদম প্রাণ কেন্দ্রে দেখেন এই যে আমার খালের পাশে দুই পাশে দেখেন কি বড় বড় ফুটপাত, মানুষজন এখানে আড্ডা দিতেছে, গাছালি, পরিবেশটা অন্যরকম। এখানেও কিন্তু প্রচুর লোকজন বসবাস করে এই দেশের রাজধানীতে। তারপর কিন্তু মানে পরিবেশের ক্ষেত্রে বা এখানের যেই প্রকৃতি ওটার উপর কিন্তু কোনো বড় ধরনের ইফেক্ট পড়ে নাই। আরেকটা জিনিস খেয়াল করলাম, এখানকার যে বাসের ড্রাইভারগুলো, একটু আগে পিছনে দেখলাম অনেকগুলো বাস দাঁড়ায় আছে ওখানে ড্রাইভার। এদের ড্রাইভারদের যে পোশাক, বিমানের পাইলটদের মতো এদের পোশাক বানানো হয়েছে। তো এরা ওই পোশাক পরে যখন হাঁটাচলা করে একদম কনফিডেন্ট, পুরা বিমানের পাইলটদের মতো বা আপনার এয়ারফোর্সের যে অফিসার তাদের মতো পোশাক পরা। আমার মানে এই রোড দিয়ে আমার যেতে হবে। এরপরে আমি এখানে কেবল আসার পথে অনেক গলি বাসার ফাঁক দিয়ে অনেক গলি আছে। আপনি নারায়ণগঞ্জ অথবা এই যে গাজীপুরের যে একটু মফস্বল অঞ্চলে গেলে দেখবেন যে এরকম গলির ভিতরে ছোটো ছোটো বাসা বাড়ি, এরকম একটা পরিবেশ। এরকম পরিবেশ আমি এখানেও দেখছি। তবে আমার 1 সেকেন্ডের জন্য আনসেফ ফিল হয়নি এখানে, একটা লোকও আমার সাথে। এবং যদি চোখাচোখি হয় বা ওরা স্মাইলি ফেস, মানে দেখা মনে হয় না যে হ্যাঁ এই লোকটা ডেঞ্জারাস হতে পারে, লোকটা আমার কোনো ক্ষতি করতে পারে। 1 সেকেন্ডের জন্য এরকম অনুভূতি হয়নি এখন পর্যন্ত আর কি। তো এখানে অনেকদিন থাকা হবে অবশ্যই। আমি যখন এখান থেকে বের হব এই শহর নিয়ে আরও বিস্তারিত বলতে পারবো, যেহেতু এখন আমার 2 দিন চলে এই শহরকে নিয়ে জাজমেন্ট করার মতো বয়স এখনও আমার হয়নি। তো এখন পর্যন্ত এরকম ফিল করতেছি। হ্যাঁ, যখন আমি ট্যুরিজম স্পটে ছিলাম সেখানে অনেক মানুষ বিভিন্ন জন অফার করছে এখানে আসেন। আমি কালকে ইয়াতে হাঁটতেছিলাম, তো ওইখানে আমার বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের অফার করছে, ম্যাসাজ নিন, এটা নিন। তো ওইখানে আপনি যদি অ্যাভয়েড করেন যে নো, তারা কিন্তু আপনাকে বাড়তি কোনো প্রেশার বা কোশ্চেন করবেন। তো এখানে এটা একটা পজিটিভ যে স্ক্যাম হইতে পারে, আপনার চুরি হইতে পারে। একটু সচেতন, কমন সেন্স ইউজ করে আপনি চলাফেরা করেন, মনে হয় না যে কোনো ধরনের স্ক্যাম হইতে পারে। আর আমি এখন রাতে যে 9টা প্লাস বাজে, এখন আমি বিভিন্ন অলিগলিতে হাঁটতেছি, তেমন লোকজন নাই। ট্যুরিজম বা ওই যে ফরেনাররাও এখানে নাই এই রোডটাতে, এখন পর্যন্ত দেখিনি। লোকালরা হাঁটাহাঁটি করতেছে, কিন্তু একবারের জন্য আমার আনসেফ ফিল হয়নি। বাসার কাছে চলে আসছে, এখানে দেখেন ইউরোপিয়ান ভাইবসের ভিতরে আছি, সব ইউরোপিয়ান লোক এখানে। খাওয়াসান রোডের আশেপাশে আছি, আমার হোস্টেলটাও এখানে, এখান থেকে 100 মিটারের দূরত্বে। আমি এখন খাবার খাবো। আমি ওই যে ইউনিভার্সিটি ওখানে যেতে চাইছিলাম, ওইখানে গুগলে দেখলাম যে ইউনিভার্সিটি এখন অফ হয়ে গেছে, তো সকালে যেতে হবে গেলে আর কি। আর সকালে তো আমি সম্ভবত মোস্ট প্রবলি আর্লি চলে যাবো। এখানে ফ্রায়েড রাইস আছে, কী আছে, কিছুটা খাওয়া দরকার। এখানে খাবো না অন্য কোথাও খাবো, এটা দেখতেছি। এখানে বিষয়টা আকর্ষণীয় মনে হচ্ছে না। হ্যালো থাইল্যান্ড, ওইটা আমার হোস্টেলের দোতলা। 100 মিটার বলছে, কিন্তু আসলে 100 মিটার না, 10 মিটার 20 মিটার ছিল। তো আমি খাবার দাবার করে আর তারপরে হোস্টেলে আসবো। ফ্রাইডে নাইট হওয়ার কারণে প্রচুর লোকের ভিড় দেখতে পাচ্ছি, আপনারা দেখেন এখানে প্রচুর ভিড়। আমি যে দোকানে গেলে খাইছিলাম ওই দোকানে বসার জায়গা বন্ধ নাই, এরকম অবস্থা। এখানে নাস্তো চিকেন, এটার ভিতরে আমি বসবো, ওদের জিজ্ঞেস করবো, সেই সুযোগটাও পাইনি, এত লোক। দেখেন সব ইউরোপিয়ান লোকজন এখানে। এখানে জামা কাপড় বিক্রি করতে জানি না কত দাম। ভাবতেছি খাওয়াসান রোডের ওইদিকে যাবো, ওখানে বেটার হবে আর কি।
এখানে দেখি কি আছে। ওই দেখেন আস্তে সেখানটা টুকরো টুকরো করতেছে, এখানে ফুল আছে। সব বিদেশিরা এসে এখানকার জিনিসপত্রের দাম বাড়ায় দিছে। প্রচুর লোক এখানে, কি বলবো। তো এখন তো পুরোপুরি সিজন বলা যায় না, তারপরে এত লোক। আর সিজনের সময় কীরকম অবস্থা। থাইল্যান্ড 2025 সালে সবচেয়ে বেশি টুরিস্ট সিটি ছিল, প্যারিস থেকেও বেশি। তো এটার মেন রিজনই হলো এখানকার যে ইউরোপিয়ানরা, তাদের ধারণা এখানে সবচেয়ে সস্তা। যদি প্যারিস বা লন্ডন বা বড় বড় শহরের সাথে কম্পেয়ার করেন, এটা অবশ্যই এখনও সস্তার লেভেলে। কিন্তু আমাদের মতো লোকের জন্য এটা এখনও মানে বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে অবশ্যই ডাবল থেকেও বেশি দাম সব কিছুর। তবে এখানে চোখ কান খোলা রেখা যদি আপনি চলতে পারেন, তাহলে একমাত্র এখানে আপনি সার্ভাইভ করতে পারবেন। আদারওয়াইজ এটা এক্সপেন্সিভই বলতে পারেন। এখানে ফ্রুটস একটা দোকান দেখতেছি, ফ্রুটস দোকানে প্রচুর ভিড় দেখতেছি, প্রচুর লোকজন। তো আমি আর এখন ইয়েতে গেলাম না, খাওসান রোডে গেলাম না। এখানে বাসার আশেপাশে একটা দোকান পেলাম, এখানে মোটামুটি নিরিবিলি। এখানে পিছনের ইয়াতেও পুরোপুরি খালি। তো এখান থেকে আমি শিম দিয়ে যে পাপ চাই, এর ভিতরে চিকেন দিয়ে ট্রাই করছি, আমি শিম দিয়ে ট্রাই করবো। 80 টাকা, চিকেন দিয়ে হলো 70 টাকা, শিম দিয়ে 80 টাকা। 80 সাথে 4 টাকা গুণ করতে পারেন, 4 32, 300 টাকার মতো ধরেন আর কি। তো ওটা বানাইতেছে, তো এখানে খাবো আর কি করে। হাঁটতে ইচ্ছা করতেছে, অনেকক্ষণ হাঁটছি তো টায়ার্ড হয়ে গেছি। দেখেন ঘামায় টামে অবস্থা খারাপ, প্রচণ্ড গরম। টেম্পারেচার কত আমি দেখি, 29 চলতেছে, কিন্তু এখানে গুগলে দেখাচ্ছে এক্সট্রিম হিট। আজকে সর্বোচ্চ 32 ছিল, এরকমই 30-32 এরকমই থাকে। কালকে 34, কালকে আরও বেশি গরম থাকবে, পরশু 34, আগামী এক সপ্তাহ 34। প্রচণ্ড গরম, এই 34 অবস্থা খারাপ, ঘামায় কোনো অবস্থা। চারিদিকে নদী সাগর থাকার কারণে এখানে হলো আপনার প্রচুর ঘাম হয়। জামাকাপড় ভিজা যায় এরকম অবস্থা। আমার জামাকাপড় মোটামুটি ভিজে গেছে। তাই আমি খাওয়া দাওয়া করে বাসায় চলে যাবো। আমার প্যাটটাই চলে আসছে উইথ শিম। এখানে আমার স্পুন দেওয়া হয়েছে প্লাস্টিকের, কিন্তু কোয়ান্টিটিটা আমার মনে হয় কম। আগে যে দোকানে আমি খাইছি তার তুলনায় কম মনে হচ্ছে। তারপর মনে হয় টেস্টি হবে, খাই দেখি, তারপর রিভিউ দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খুব যে টেস্ট হয়েছে সেটা বলতে পারবো না, তবে মোটামুটি মানে হয়েছে। আর হলো শিম নিয়েছিলাম, শিম্পের কোয়ান্টিটি একদম অল্প ছিল, সম্ভবত 3-4 বা 2-3 টুকরা ছিল এরকম। কিন্তু খিদা লাগছে, খাইছি। তো আমার কাছে চিকেন দিয়ে আগে যে 2বার ট্রাই করছিলাম, ওইটাই বেস্ট মনে হয়েছে। কোয়ান্টিটি ওদের বেশি ছিল আর কি, কোয়ান্টিটি। আর ওরা ঠিকঠাক আর কি, মোটামুটি পেট ভরছে। এখন আমি ঘুমাবো, আমার খুব তাহলে টায়ার্ড লাগতেছে। প্রায় 10টা বাজে এখন। হোস্টেলের কাছাকাছি, দূরে কোনো হাঁটাহাঁটি করতে ইচ্ছা করতেছিল না। তো আমার কাছে বেস্ট মনে হয়েছে যে যেটা ওই যে ইয়েতে ট্রাই করছিলাম, প্রথমবার আমি যেটা ট্রাই করছিলাম 120 টাকা হইলো। ওইটাতে কোয়ান্টিটি, টেস্ট, রিল্যাক্স, পরিবেশ সব মিলে একদম পারফেক্ট ছিল আর কি। প্রথমে আমি ভাবছিলাম যে ওরা বেশি দাম নিচ্ছে, সেই দুইটাই বেস্ট ছিল আসলে। ওইটাও আমার বাসার এখানে কাছেই। তো এখানে হয়তো আর আসা হবে না। এই আর কি, এখন হোস্টেলে যাই, রেস্ট নেই, তাহলে সকাল সকাল বের হয়ে যাবো 7টার দিকে। ভিডিওটা এখানে শেষ করতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।